আজকে তোমাদের জীবন বিজ্ঞান বই থেকে যে কটা কোশ্চেন দেখাবো সেই কটা কোশ্চেনই কিন্তু ফার্স্ট ইউনিট এক্সামিনেশনে আসতে চলেছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা আজকের এই সাজেশন দেখে যাওয়ার পর যখন পরীক্ষায় গিয়ে দেখবে যে কোশ্চেন এগুলোই এসছে, তখন তোমরা মনে মনে এতটাই পুলকিত হবে যে আমি বোঝাতে পারছি না। কারণ এর বাইরে থেকে একটাও কোশ্চেন আসবে না। তাই এই কটা কোশ্চেন যদি তোমরা রেডি করে যাও মনোযোগ সহকারে সঠিকভাবে, তাহলে তোমাদের আর পিছনে তাকাতে হবে না। যেহেতু পরীক্ষা এসে গেছে, সময় খুব কম, আর সারা বছর হলো না, এই যে সময়টুকু তোমরা পেয়েছো ফার্স্ট ইউনিট এক্সামের আগে, সেইটুকু সময় আশা করি তোমরা পড়েছো, দুটো চ্যাপ্টার পড়েছো। এখন সেই দুটো চ্যাপ্টার যেগুলো পড়েছো তার ভেতর থেকেই আমি বেশ কিছু পার্ট ফোকাস করেছি, যেগুলো পড়লেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে প্রথমেই তোমাদের বলি যে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট এক্সামিনেশনের সাজেশন তোমাদের কাদের জন্য, ক্লাস 10 দের জন্য। কত মার্কসে পরীক্ষা হয় তোমাদের? 40 মার্কসে কিন্তু এক্সাম বা পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? এই 40 মার্কসের যে নাম্বার ডিভিশন দুটো চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তে কিভাবে ডিভিশন হয়েছে নাম্বারটা, সেটা চলো আগে দেখে নিই। প্রথম কথা বলি, চ্যাপ্টার 1 এ নাম্বার ডিভিশনের ক্ষেত্রে 5টা এমসিকিউ থাকবে, 5টা থাকবে এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর থাকতে পারে, আর সেখানে তোমাদের কলাম ম্যাচিং থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের বেমানান বা বৈসাদৃশ্য থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, এগুলো সবই থাকতে পারে এই 5-এর দাগে, মানে এই 5টা কোশ্চেন হিসাবে। এখানে 6 নাম্বার থাকবে তোমাদের 2 নাম্বারের কোশ্চেন, অর্থাৎ 3 ইন্টু বা 2 ইন্টু 3 করে 6 নাম্বার থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে 6 নাম্বারটা তোমরা পাচ্ছ সেটা হবে তোমাদের 3টে 2 নাম্বারের কোশ্চেন থাকবে, ঠিক আছে? 3টে থাকবে 2 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? তাহলে কত মার্কসের কোশ্চেন হয় অ্যাকচুয়ালি জীবন বিজ্ঞানে? হয় কিন্তু 1 মার্কসের, হয় 2 মার্কসের এবং হয় 5 মার্কসের, আর মাঝখানে অন্য কোনো মার্কসের কোশ্চেন হয় না। সেক্ষেত্রে 5টা এমসিকিউ, 5টা এসএকিউ, 3টে পাবে তোমরা কিনা 2 মার্কসের কোশ্চেন, এবং দুটো পাবে 5 মার্কসের কোশ্চেন অর্থাৎ 10, ঠিক আছে? দুটো 5 নাম্বারের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পাবে, অর্থাৎ তোমরা সেখান থেকে 10 নাম্বার কিন্তু পেয়ে যাবে। পরিষ্কার কথা এটাই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। এই যে নাম্বার ডিভিশনটা, এটা আশা করি তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে কিভাবে নাম্বার ডিভিশন করা হয়েছে সেটা বুঝে গেছো। চলো চ্যাপ্টার 2 তে কিভাবে নাম্বার ডিভিশন করা আছে সেটা একটু দেখে নিই। চ্যাপ্টার 2 তে নাম্বার ডিভিশন বলতে গেলে 3টে থাকবে এমসিকিউ, 4টে থাকবে তোমাদের এসসিকিউ, যেটা আমি বললাম যে এক কথায় উত্তর, শূন্যস্থান, বেমানান, বৈসাদৃশ্য, শূন্যস্থান, এগুলোই। আর দুটো, আচ্ছা টু কেন, আচ্ছা একটা হয়তো 2 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর 5 মার্কসের একটা কোশ্চেন থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কত নাম্বার দাঁড়ালো? 5 5 10 20 20 আর 6 26, এই হচ্ছে 30, এই 50 মার্কস, 50 বলছি 40 মার্কস তোমাদের এখানে হয়ে গেছে, ঠিক আছে? 40 মার্কস কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এবার ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন এবারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? আমি সাধারণত মেন কোশ্চেনগুলো এখানে রাখার চেষ্টা করেছি, হাবিজাবি কোশ্চেন রাখিনি। অর্থাৎ যে কোশ্চেনগুলো না দিলেই নয়, যে কোশ্চেনগুলো না বললেই নয়, তোমরা না রেডি করলে না করলেই নয়, তেমন কোশ্চেনই আজকে রয়েছে। তাহলে চ্যাপ্টার 1 থেকে লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম হচ্ছে অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিনের ভূমিকা, অতি ভিভিআই কোশ্চেন। এটা কিন্তু তোমরা দেখো 5 মার্কসের কোশ্চেন তো তোমাদের থাকে। এবার 5 মার্কসের কোশ্চেন এইভাবে ডাইরেক্ট 5 না থেকে অনেক সময় 3+2 আকারেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? 3+2 আকারে থাকতে পারে। তখন সেক্ষেত্রে এই যে কোনো একটা হরমোনের নাম উল্লেখ করে দিয়ে বলতে পারে, যেমন অক্সিনের ভূমিকা লেখো, অক্সিনের ভূমিকা বা সাইটোকাইনিনের ভূমিকা, এই 3 মার্কসের জন্য তখন সেখানে দিতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেই হরমোনটার বইতে যে ভূমিকা পাঠটুকু রয়েছে সেটুকানি তোমাদের ভালোভাবে রেডি করতে হবে। যেমন অক্সিনের ক্ষেত্রে অগ্রস্ত প্রকটতা, তারপর হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করানো, অথবা এই যে উদ্ভিদ চলনে অংশগ্রহণ করানো, এই পার্টগুলো দেখবে। আমি মেনলি বলবো শুধু এটা বড় মার্কসের কোশ্চেন হিসেবে রেডি নয়, ওর ভেতরের আন্ডারের পয়েন্টগুলো, যেমন হচ্ছে অগ্রস্ত প্রকটতায় অক্সিজেনের ভূমিকা, উদ্ভিদ চলনের ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা, বীজের সুপ্তাবস্থা ভাঙনের ক্ষেত্রে সাইটোকাইনিনের ভূমিকা, এছাড়া জিবরেলিনের ভূমিকা হচ্ছে তোমাদের ওই বার্ধক্য নিয়ন্ত্রণে জিবরেলিনের ভূমিকা, সেই হিসাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাই সেইভাবে রেডি করতে হবে। চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, ট্রপিক ন্যাস্টিক চলনের উদাহরণ সহ প্রকারভেদ। অর্থাৎ ট্রপিক চলনের প্রকারভেদ রয়েছে না, ওই যে জলের জন্য একটা, অভিকর্ষের জন্য একটা, আলোর জন্য অর্থাৎ আলোকবর্তী চলন, অভিকর্ষের দিকে যে চলন, এইভাবে ভাগ করে তাদের যে এক্সাম্পলগুলো রয়েছে, যে না যে আলোকবর্তী চলন দেখা যায় অমুক জায়গায়, জলবর্তী চলন দেখা যায় অমুক জায়গায়, অভিকর্ষবর্তী চলন দেখা যায় অমুক জায়গায়, সেইভাবে ট্রপিক এবং ন্যাস্টিকের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এক্সাম্পল পাবে ফুলের, যেমন ওই যে তোমাদের সূর্যমুখী ফুল, তারপর হচ্ছে টিউলিপ ফুল, এই জাতীয় ফুলগুলো ডাইরেক্ট তোমরা কিন্তু পাবে। আর দেখো তারপরে যেটা রয়েছে 3-এর দাগে, কৃত্রিম হরমোন কাকে বলে ভূমিকা, অর্থাৎ কৃত্রিম হরমোন কাকে বলে সেটা যেমন তোমাদের লিখতে হবে, তার পাশাপাশি তোমাদের কৃত্রিম হরমোনের ভূমিকা অর্থাৎ কাজটাও কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হিসেবে এটাকে দাগ মারতে পারে, এবং ফার্স্ট কোশ্চেনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, যেটা আবার রেখাচিত্র সহ, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন।
ঠিক আছে, অর্থাৎ হরমোনের যে ফিডব্যাক নিয়ন্ত্রণ কোন রেখাচিত্রটা দিতে হবে বলতো? এক্ষেত্রে ওই যে পিটিউটারি গ্রন্থির উপরে রয়েছে থাইরয়েড গ্রন্থি বলছি কেন, হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস থেকে নির্দেশ আসার জন্য পিটিউটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ বাড়ছে, পিটিউটারি থেকে হরমোন ক্ষরণ বাড়ার জন্য তোমার হচ্ছে ইয়েতে তোমার ধরো পিটিউটারি থেকে একটা হরমোন ক্ষরণ হলো, যেটা গিয়ে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলো, তখন থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 হরমোন ক্ষরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সেটা রক্তে যখন বেড়ে যাচ্ছে তখন ঋণাত্মক ফিডব্যাক তৈরি হওয়ার কারণে সিগন্যাল যাচ্ছে কোথায় না হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস তখন হরমোন ক্ষরণটাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ ঋণাত্মক ফিডব্যাক দেখা যাচ্ছে, যার ফলে রক্তে ধীরে ধীরে আবার ওদের পরিমাণ কমে যাচ্ছে। জাস্ট হিন্টস হিসাবে বলছি, কারণ তোমরা বই পড়লে বুঝে যাবে। আমি জাস্ট বলছি এই জন্য, কারণ এগুলো তোমাদের আগে থেকে একটু হালকা বলে দিলে কি হবে, এই যে এখন আমার ভিডিওটা দেখবে সাথে সাথে তোমরা কিন্তু ওই বিষয়টার উপর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সেই জন্য আমি জাস্ট হিন্টস দিচ্ছি সহজে বোঝার জন্য। এরপরে যেটা রয়েছে হরমোনের অনিয়মিত ক্ষরণজনিত রোগ সমূহ, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বড় কোশ্চেন হিসাবে নয়, এটা জাস্ট শর্ট কোশ্চেন হিসাবে, যে বামনত্ব কি কারণে হয়, বামনত্ব বা ডোয়ার্ফিজম বা জাইগেন্টিজম যেটাকে বলা হচ্ছে। এছাড়া তোমরা দেখতে পারো মধুমেহ বা যেটাকে বলছি কি ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলিটাস, এগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? মানে হরমোনের অধিককরণ এবং কমকরণ এবং গলগণ্ড রোগটা সেটা দেখতে হবে। আচ্ছা, ওইখানে যে ইনসুলিন এবং গ্লুকাগনের যে ব্যাপারটা রয়েছে ওইটা কিন্তু পুরো এখানে আমি লিখতে পারিনি, সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগনের যে বিপরীত ক্রিয়া, অর্থাৎ পরস্পর আলাদা কাজ করে, উল্টো কাজ করে, বিপরীত কাজ করে, সেটা তোমরা ভালোভাবে পড়ে নিও, ঠিক আছে? মানে কি, ওই যে যেটা হয় না, যে ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, ঠিক একই রকম ভাবে গ্লুকাগন উল্টো কাজটা করে, অর্থাৎ সে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে, রক্তে গ্লুকোজ পরিমাণ বাড়ায়। বিপরীত কাজ করলে এটাই তোমাদের লিখতে হবে, যে কিভাবে ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর উল্টো কাজ করছে, অর্থাৎ বিপরীত ক্রিয়া সম্পন্ন করছে, সেখানে লিখলে কাজ শেষ। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে হাইপোথ্যালামাস, পিটিউটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনালিন এখানে ন হবে, জনন গ্রন্থি এবং এখান থেকে খরিত হরমোনের নাম এবং কাজ লেখো। দেখো দুটো বিষয়, একটা হচ্ছে নাম লিখতে হবে, একটা হচ্ছে কাজ লিখতে হবে। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসেবে মারাত্মক ইম্পর্টেন্ট। কি হয় বলছি, কারণ যে কোনো একটা হরমোনের নাম বলে দেবে এবং বলবে যে এটা কোথা থেকে খরিত হয়, অর্থাৎ এটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, এবং এর একটা কাজ লেখো, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু দিতে পারে। এই যে এতগুলো গ্রন্থির নাম রয়েছে, এর যে কোনো গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম মনে রাখতে হবে। উল্টো করেও দিতে পারে, একটা হরমোনের নাম বললো এটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু মুশকিল, এটা বুঝতে হবে যে কোন গ্রন্থি থেকে কোনটা খরিত হচ্ছে এবং কোনটার কাজ কি রয়েছে, সেটা তোমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আচ্ছা, এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো যেটা রয়েছে যে নিউরনের ছবি এবং বিভিন্ন অংশের কাজ, অর্থাৎ নিউরনের ছবিটা তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যে নিউরনের ওই যে মেন ছবিটা যেটা ছিল, মেন ছবিটা নিউরনের এই যে এই জাতীয় ছবিটা, এই যে নিউরনের যে ছবিটা, নিউরনের ছবিটা তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর বিভিন্ন, আচ্ছা তোমাদের একটা কনফিউশন থাকে যে দাদা নিউরনের ছবি অমুকবার এসেছিল, এবারে কি আসবে, বা আমাদের পরীক্ষা কি দেবে। দেখো এখন তোমাদের ফার্স্ট ইউনিট এক্সাম, ঠিক আছে? ফার্স্ট ইউনিট এক্সাম, যে কারণে কোন ছবি দেবে না অত ভাবার দরকার নেই, ঠিক আছে? প্রত্যেকটা ছবি, বইয়ে যে কটা ছবি আছে প্রতিটা ইউনিট অনুযায়ী প্রত্যেকটা ছবি প্র্যাকটিস করো, তারপরে দেখা যাবে। যেমন কি একবার চোখের ছবি এসছিল মাধ্যমিক পরীক্ষা এবং পরের বছরও সেই ছবি দিয়েছিল, তাই বলা যায় না কোশ্চেন রিপিটেশন হতে পারে, যে কারণে রিস্ক নেওয়ার দরকার নেই। প্রতিটা এক্সামিনেশনে, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ছবি কটা প্রত্যেকটা প্র্যাকটিস করবে, এবং সেই সাথে তাদের বিভিন্ন অংশের যে কাজ সেটা ভালোভাবে রেডি করতে হবে। তার সাথে রয়েছে স্নায়ুর প্রকারভেদ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ স্নায়ুর প্রকারভেদ মানে বুঝতে পারছো, স্নায়ুর প্রকারভেদ মানে অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু। শুধু প্রকারভেদ নয়, উদাহরণ সহ দেখো, উদাহরণটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সে যেমন উদাহরণ দিয়ে, যেমন বললো ভেগা স্নায়ু কোন স্নায়ুর উদাহরণ, ফেসিয়াল কোন স্নায়ুর উদাহরণ, অপটিক কোন স্নায়ুর উদাহরণ, অলফ্যাক্টরি কোন স্নায়ুর উদাহরণ, সেই হিসাবে তোমাদের আসতে পারে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ সেই সহ নাম, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ নাম সহ কাজ কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেন বললো যে পন্সের কাজ কি, ঠিক আছে? লোকমস্তিষ্কের কাজ কি, এইভাবে কিন্তু আসতে পারে। অথবা বললো ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এর ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার ভূমিকা সর্বোচ্চ, বমন ক্রিয়া বা লাক্ষাকরণ বা নিদ্রা জাগরণ, অনুভূতি সৃষ্টি, স্পর্শ, গন্ধ, এক্ষেত্রে কার ভূমিকা রয়েছে, মস্তিষ্কের কোন অংশ, তখন তোমাদের ভালোভাবে আনসার করার চেষ্টা করতে হবে। নেক্সট কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়ার ছবি, অবশ্যই সুন্দর ছবি, প্রতিবর্ত ক্রিয়ার ছবিটা তোমাদের ভালোভাবে রেডি রাখতে হবে, এবং
প্রকারভেদ। আচ্ছা, প্রকারভেদ মানে কিসের প্রকারভেদ? প্রতিবর্ত ক্রিয়ার ছবি এবং প্রকারভেদ। আচ্ছা, প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ যেটা তোমাদের চেনে না, সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, সেটার কথাই বলছে। ঠিক আছে, চলো, চোখের বিভিন্ন অংশের কাজ, অংশ এবং তাদের কাজ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, মস্তিষ্কের বিভিন্ন অংশ, এটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া একনেত্র এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য। এবার একনেত্র দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য বলছি মানে যে আমি একনেত্র দৃষ্টি কাকে বলে উদাহরণ পড়বো না, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে উদাহরণ পড়বো তা কিন্তু নয়। আমি পার্থক্য পড়তে বলেছি, মানে পার্থক্য পড়তে গেলে জানো সেই পয়েন্টগুলো রেডি থাকে যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, চোখের উপযোজন। চোখের উপযোজনটা মানে কি? মানে দূরের দৃষ্টি দেখার জন্য চোখে কোন কোন কাজ হয় এবং কাছের কোনো একটা দৃশ্য দেখার জন্য চোখে কোন কোন কাজ হচ্ছে, মানে কিভাবে চোখের বক্রতা ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, স্ফীত হচ্ছে, কি হচ্ছে, সেইটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তারপরে উপযোজনগত ত্রুটি, মোস্ট ইম্পর্টেন্ট। উপযোজনগত ত্রুটি মানে কিসের কথা বলছি বলতো? ওই যে চোখের যে সমস্যাগুলো ছিল না, দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টি জনিত ত্রুটি, সেইগুলোর কথা বলছে, অর্থাৎ মায়োপিয়া, হাইপারোপিয়া, এইগুলোর কথা বলছে। এবং এর ফলে যে ধরনের চশমাগুলো ব্যবহার করা হয়, কখনো উত্তল চশমা, কখনো অবতল লেন্সযুক্ত চশমা, সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর আমি একটা সত্যি কথা বলি, আমি যে কবার পরীক্ষা দিয়েছি না কেন, এই যে কখন কোন চশমা ব্যবহার করা হয় এবং কোনটাকে কি বলা হয়, একটাকে হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টি বলে, ইংলিশে তাদের নাম আবার আলাদা, কোনটার ক্ষেত্রে কোন ধরনের চশমা ব্যবহার করা হয়, এটা কিন্তু গোলানোর চান্স কত বলো তো? 100%। ঠিক আছে, 100% চান্স রয়েছে এটা গোলানো, সেই কারণে সেইভাবে তোমরা মনে রেখে যাবে। চলো, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, অ্যামিবা, প্যারামেসিয়াম, ফ্লাজেলা, মাছ, পাখির গমনের ব্যাখ্যা, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বললো যে অ্যামিবার যে গমন বা চলন সেটা তোমরা ব্যাখ্যা করো। প্যারামেসিয়াম, ফ্লাজেলা, মাছ। মাছ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাছের ক্ষেত্রে আমি জাস্ট মাছ লিখেছি, কিন্তু মাছের ক্ষেত্রে মনে রাখবে মায়াটম পেশির ভূমিকা এবং যে পাখনাগুলো রয়েছে, বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, বায়ু পাখনা, বা যাই হোক, এই যে পাখনাগুলো রয়েছে তাদের ভূমিকা মনে রাখবে। যারা পাখির গমনের ক্ষেত্রে দুই ধরনের পাখনার কথা রয়েছে তোমাদের বইতে, কমেন্ট করে জানাও কোন দুই ধরনের পাখনা, সেই পাখনাগুলোর ভূমিকাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট লাস্ট কোশ্চেন, ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ। ঠিক আছে, মানুষের যে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ সেগুলো কোনগুলো কোনগুলো রয়েছে? তিনটে রয়েছে, তিনটে। লঘু মস্তিষ্ক, কর্ণের মধ্যে অর্ধচন্দ্রাকার নালিকা এবং হাত। ঠিক আছে, এবং সেইগুলোর নাম লিখে তাদের কিছু কিছু ভূমিকা লিখতে হবে। কবজ, কবজা হবে, কবজা ও বল, বল ও সকেট সন্ধি। আচ্ছা, কবজা ও বল ও সকেট সন্ধি। ঠিক আছে, এই সম্পর্কে পড়বে। এবং মানুষের গমনের ক্ষেত্রে কঙ্কাল পেশির ভূমিকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। অর্থাৎ মানুষের গমনের ক্ষেত্রে কঙ্কাল পেশির ভূমিকা, অর্থাৎ ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাপশন, রোটেশন, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এক্সাম্পল সহ। এক্সাম্পল সহ কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, ফার্স্ট চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আছে বলো তো? এই যে এই কটা কোশ্চেন, 1 থেকে 12, 1 থেকে 12টার মতো কোশ্চেন ধরতে পারো। এই কটা কোশ্চেন পড়লে ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি রেডি হয়ে যায়, আর বেশি পড়তে হয় না। ঠিক আছে, চলো নেক্সট চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার আসা যাক। তার আগে তোমরা বলো তো, ফার্স্ট চ্যাপ্টার এর বাইরে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কি? আমার তো মনে হয় না এর বাইরে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন হয়তো এর বাইরে নেই। প্রতিবর্ত চাপের ছবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিবর্ত চাপের ছবি কিরকম ছিল বলো তো? ছবিটা এরকম ছিল। এই যে এই জাতীয় একটা ছবি ছিল। ঠিক আছে, ওটা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, চলো দ্বিতীয় চ্যাপ্টার এসে যাওয়া যাক। দ্বিতীয় চ্যাপ্টার কি বলছে একটু দেখে নি। দ্বিতীয় চ্যাপ্টার প্রথম কোশ্চেন রয়েছে ক্রোমোজোমের চিত্র এবং কাজ, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্রোমোজোমের ছবিটা তোমাদের মনে রাখতে হবে এবং সেই সাথে তোমাদের কিন্তু কাজটাও পড়তে হবে। ক্রোমোজোমের চিত্র মানে কিরকম চিত্র ছিল? ক্রোমোজোমের চিত্র মানে এরকম একটা চিত্র ছিল। এই ধরনের একটা চিত্র ছিল ক্রোমোজোমের চিত্র। সেই চিত্রটা তোমার মনে রেখে দেবে। এখানে ছোট জায়গা আঁকা সম্ভব নয়, এখানে আরো বেশ কিছু ভাঁজ হবে। ঠিক আছে, আমি ছোট করে দেখালাম। এই জাতীয় একটা ছবি ছিল ক্রোমোজোমের, এই জাতীয় একটা ছবি ছিল। ঠিক আছে, এই জাতীয় একটা ছবি ছিল। যাই হোক, এরপরে যেটা পার্থক্য রয়েছে, অর্থাৎ ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য এবং তাদের কাজগুলো এবং প্রকারভেদগুলো মনে রাখবে। কাদের প্রকারভেদ? ডিএনএ এর প্রকারভেদ, অর্থাৎ ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ আরএনএ উভয়ের কাজ এবং ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য। এছাড়া পার্থক্য হিসাবে ইওক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্যটা ভালোভাবে দেখে যাবে। চলো 3 নম্বর কোশ্চেন, কোষচক্রের ইন্টারফেস দশা। কোষচক্রের ইন্টারফেস দশাটা ব্যাখ্যা করতে হবে। কি কি সহ? ওই যে G1, S এবং G2 দশা রয়েছে না ইন্টারফেসের মধ্যে, সেগুলো ব্যাখ্যা করতে হবে এবং সেই দশাগুলোতে কি কি উৎপন্ন হয়, কোন কোন পদার্থ যেটা কোষচক্রে সহায়তা করে, এগুলো ভালোভাবে পড়তে হবে।
নেক্সট কোশ্চেন প্রোপেজ, মেটাপেজ, অ্যানাপেজ, টেলোপেজ, চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বাইরে ভালো কোশ্চেন হয় না, ঠিক আছে, এর বাইরে ভালো কোশ্চেন হয় না। উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিস মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে মিওসিস দেখে দেখো এমসিকিউ, এসিকিউ, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আসতে পারে। কি কি আসতে পারে? ক্রসিং ওভার আসতে পারে, ডায়োড আসতে পারে, সাইনাপসিস আসতে পারে এবং কায়াজমা আসতে পারে। এই ধরনের ছোট ছোট টার্ম কোশ্চেন হিসাবে দিতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, অযৌন জননের প্রকারভেদ এক্সাম্পল সহ দেওয়া হবে। অযৌন জননের প্রকারভেদটা তোমাদের লিখতে হবে, এক্সাম্পল সহ লিখতে হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে না, অযৌন জননের প্রকারভেদ মানে বুঝতে পারছো তো, ওই যে বিভাজন, খন্ডিবমন, কর্কোদ্গম, পুনরুৎপাদন, রেণু উৎপাদন, এইগুলো লিখতে হবে। মাইক্রো প্রোপাগেশন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এখান থেকে কিন্তু এক্সাম্পল মনে রাখবে ভালোভাবে, ঠিক আছে। এমসিকিউ এসিকিউ কোশ্চেন কিন্তু এখান থেকে দেয় ভালোভাবে। যাই মাইক্রো প্রোপাগেশনের প্রত্যেকটা ধাপ মানে টুটিপোটেন্সি, এক্সপ্ল্যান্ট, এগুলো এমব্রিয়য়েড, এগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি রয়েছে না, জনুক্রমের রেখাচিত্র মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে জনুক্রমটা ব্যাখ্যা করতে হবে। পার্থক্য, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। শুধু পার্থক্য নয়, স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে যে এক্সাম্পলগুলো রয়েছে, অর্থাৎ স্বপরাগযোগ কাদের কাদের হয়, ইতর পরাগযোগ কাদের কাদের হয়, সেই এক্সাম্পলগুলো ভালোভাবে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। আর দেখো এখানে রয়েছে বিভিন্ন বাহক ও এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন বাহকগুলো জানতে হবে, যে জল পরাগী, বায়ু পরাগী, পক্ষী পরাগী, এই ধরনের বাহক হিসাবে কারা কাজ করছে সেগুলো ভালোভাবে মনে রাখতে হবে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন হয় না, তবে চিত্র সহ রেডি করার চেষ্টা করবো, অর্থাৎ ছবি কিন্তু দেবে, ঠিক আছে। ছবি মানে বুঝতে পারছো তো কোন ছবিটা, ছবি কোথায় দেখাবো, এখানে দেখাই, এই যে এই জাতীয় একটা ছবি ছিল বইয়ে, সেই ছবিটা ভালোভাবে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোথায় ছিলাম, এই যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখতে হবে, খুব ভালো। এছাড়া বৃদ্ধির দশা বা ধাপগুলো লিখতে হবে, বৃদ্ধির দশা বা ধাপ, অর্থাৎ ওই যে বিভাজন, আরো যে ধাপগুলো ছিল লিখে দেবো, অসুবিধা নেই। তারপর 13 নম্বর কোশ্চেন হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার। দেখো আমি এই এতগুলো কোশ্চেন লেখার পরে আমি যেটা দেখলাম যে আরো 2-4টে কোশ্চেন কিন্তু এখানে দেওয়া যায়, সেই হিসাবে আমি আর একটা কোশ্চেনের মধ্যে অনেক কিছু জুড়ে দিলাম, যেগুলো জাস্ট একবার করে রেডি পড়ে যাবে, ঠিক আছে। অঙ্গজ বংশ বিস্তার সম্পর্কে একটুখানি পড়ে যেও, জনন পদ্ধতি, যৌন অযৌন জনন এর মধ্যে পার্থক্য পড়ে যাবে, ঠিক আছে। অযৌন জননের মধ্যে পার্থক্য, কোষ বিভাজনের প্রকারভেদটা একটু দেখে যাও, ঠিক আছে। কোষ বিভাজনের প্রকারভেদ অর্থাৎ কোন কোন বলো তো, ওই যে মাইটোসিস, মিওসিস, অ্যামাটোসিস, এদের প্রকারভেদগুলো যেগুলো রয়েছে না, কোষ বিভাজনের প্রকারভেদ, সেটা একটু দেখে যাও, ঠিক আছে। কোষ বিভাজনের প্রকারভেদটা দেখে যাও। আর এখানে ছিল অযৌন জননের প্রকারভেদ, এটা কোষ বিভাজনের প্রকারভেদ, মানে অ্যামাটোসিস, মাইটোসিস, মিওসিস, কোনটা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোনটা কি আছে, কোথায় কোনগুলো হয়, যেমন হচ্ছে এই পেশিতে কোন ধরনের কোষ বিভাজন হয় সেটা দেখবে। তারপর হচ্ছে ডিম্বাণুতে কোন ধরনের, ডিম্বাণু না স্পার্ম যেটা, অর্থাৎ শুক্রাণুতে কোন ধরনের বিভাজন হয় সেগুলো দেখে নিও। চলো, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এই কোশ্চেনের বাইরে কোশ্চেন হয় না আমার যতদূর মনে হয়। তোমরা কতটা হেল্পফুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করি তোমাদের ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার। এখন তোমরা, আমি যেটা দেখেছি, তোমরা শেয়ার করো না ভিডিওটা ভালোভাবে, যে কারণে ভিউজ কম আসছে। কারণ এত ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় না, জানি না কেন, যে ইউটিউবে একাধিক উল্টোপাল্টা জিনিস আছে, ঠিক আছে, যেগুলো কোনো মানে হয় না, সেগুলোতে প্রচুর ভিউজ আসে, প্রচুর অনেক কিছু হয়। এবার তোমরা এই যে ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেন তোমাদের বন্ধুদের কাছে পৌঁছায় না, কেন তাদেরকেও সুযোগ করে দেও না, আমি জানি না। কারণ ইনফরমেটিভ ভিডিও যেগুলো দরকারি ভিডিও, তো সেগুলো তো মানুষের কাছে বেশি পৌঁছানোর কথা। তাই আজকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি জানি অনেকে ভিডিও দেখে, এরকম আছে ভিডিও দেখে, কিন্তু তারা কিছু করে না, শুধু দেখে বেরিয়ে যায়, মানে ও আমার দেখা হয়ে গেছে ব্যাস, আর কিছু দরকার নেই। ওরকম করো না, একটা তো লাইকই দরকার হয়, আর একটা সাবস্ক্রাইব দরকার হয়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের কাছে, আর কিছু চাইবো না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। পরীক্ষা তোমাদের ভালো কেটে, আশা করি পরীক্ষার বেশি সময় নেই। আর অন্য কোনো সাবজেক্টের সাজেশনের ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।